শরীফ ভাই, বেশ কয়েকদিন ধরে বিশেষ করে আমরা বলবো যে মমতা ব্যানার্জির বিস্ফোরক মন্তব্যের পরপরই এইটা নিয়ে আবার তোলপাড় শুরু হয়েছে, আলোচনা চলেছে। তিনি একটি কথা বলেছেন যে তিনি যদি বলেন বাংলাদেশ উত্তাল হয়ে যাবে, মানে কি এমন তিনি জানেন যে ঘটনায় আসলে তিনি বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তারপরে আমরা দেখলাম ওমর হাদি, শরীফ ওসমান হাদির ভাই, তিনিও একটি পোস্ট দিয়েছেন, সেই পোস্টটিও তিনি প্রত্যাহার করে নিয়েছেন, প্রত্যাহার সরিয়ে নিয়েছেন। এর পাশাপাশি আমরা আরেকটি বিষয়ে দেখছি, বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই আমরা সীমান্তে এক ধরনের উত্তেজনা, একটা উদ্বেগের বিষয় আমরা দেখছি। সীমান্ত পাড়ে মানুষ যারা আছেন তারা প্রতিনিয়তই তাদের উদ্বেগের কথা জানাচ্ছেন। এবং রাতের অন্ধকারে আমরা সবশেষ দেখলাম যে বিজিবির যে প্রেস রিলিজ আছে, সেখানে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 10টি পুশিনের ঘটনা তারা প্রতিহত করেছেন। আমি প্রথমে ওসমান হাদির বিষয় দিয়ে শুরু করতে চাই যে আসলে এই বিষয়টা বলা হচ্ছে যে অনেকেই জানতেন, অমিত শাহ জানতেন, নরেন্দ্র মোদী জানতেন, মমতা ব্যানার্জি নিজে বলেছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়গুলি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে এবং আমার সাথে আলোচকের শুভেচ্ছা। আমি ভাবছিলাম আপনি রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করবেন, তো যেহেতু আমাকে দিয়ে শুরু করলেন, আমিও কয়েকটা পয়েন্ট ধরে বলি। প্রথমত, ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টি এখন বিচারাধীন, সুতরাং অবশ্যই সেটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, আমরা ব্যক্তিগতভাবে আসলে এই ধরনের একটা স্পর্শকাতর বিষয়ে নারী নক্ষত্র তথ্য উপাত্ত সবগুলো আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। তারপরেও কিছু কথা শোনা, ঘটে যাওয়া কতগুলো ঘটনার বিশ্লেষণ, এর উপরে ভিত্তি করে দু একটা কথা বলা যায়। প্রথম জায়গাটা হচ্ছে, ওসমান হাদির হত্যাকাণ্ডটি বাংলাদেশের রাজনীতিতে নাড়িয়ে দিয়েছে। ওসমান হাদি বাংলাদেশের তরুণদের মধ্যে একটা তার ব্যক্তিগত আচরণ, কথাবার্তা দিয়ে এক ধরনের উন্মাদনা তৈরি করেছিল, ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছিলেন। আবার তার কতগুলো বক্তব্য, বিবৃতি সমালোচিত হয়েছে। তিনি সব মানুষের কাছে এ টু জেড গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন তা না। জুলাই অভ্যুত্থানের যারা সামনের সারিতে থেকে লড়াই করেছে, অথবা জুলাই যোদ্ধা বলে যাদেরকে আমরা বলি, তাদের কাছে ওসমান হাদির এক ধরনের গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা তৈরি করেছিল। আবার ওসমান হাদির মৃত্যুর পর অথবা মৃত্যুর আগে তাকে জনপ্রিয় করার ক্ষেত্রে সমসাময়িক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া এক ধরনের হাইপও তৈরি করেছে। আমরা এই হত্যাকাণ্ডটির রহস্য উন্মোচন চাই, হত্যাকাণ্ডের বিচার চাই। তবে আমার যেটা ধারণা, যে ওসমান হাদিরকে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এটাকে নিয়ে দেশের ভিতরে প্রচুর রাজনীতি হয়েছে। কোনো তদন্ত ছাড়া সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে বিএনপির একজন শীর্ষ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তিনি যখন কোর্টে, হাসপাতালে ওসমান হাদির গুলিবিদ্ধ আহত হাদিকে দেখতে এসেছেন, তাকে এমনভাবে প্রশ্ন করা হয়েছে এবং তার দিকে যে ধরনের মবস তৈরি করা হয়েছে, তার ভেতর থেকে অনেকগুলো রহস্যময় আচরণ হাদির সহযোদ্ধা যারা তাদের ছিল। আবার ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব পরিচালিত হয়েছে, বিশেষ করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সেই ইমোশনকে ব্যবহার করে, তার ভেতর থেকেও আপনি বলতে পারেন যে এটিকে কেউ কেউ তার রাজনৈতিক যে হিডেন এজেন্ডাগুলো ছিল, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। প্রথম আলো, ডেইলি স্টার, উদিচি অথবা ছায়ানট, এর প্রতি যে একটা শ্রেণীর এখানে ক্ষোভ ছিল এবং সেটি ছিল রাজনৈতিক, তারা সেই ক্ষোভটার প্রশমন ঘটিয়েছে এই জায়গাগুলোকে আক্রমণের ভেতর থেকে। সুতরাং এটাও সাসপেক্ট করা যায় যে তারা এই ধরনের একটা পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করেছিল কিনা। আবার ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমরা যে ফয়সালকে, ছাত্রলীগের নেতাকে দেখছি, সেই ফয়সালের তো একটা দীর্ঘ রাজনৈতিক পরিচয় আছে। ছাত্রলীগের পদধারী নেতা, একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, আবার জেল থেকে তিনি মুক্তি পেয়েছেন। আবার তিনি ওসমান হাদির
সাথে একসাথে ঘুরেছে। ছাত্রলীগ আওয়ামী লীগের বহু নেতাকর্মী অপরাধীও আছে, নিরাপরাধও আছে। তারা জেলে গেছে, তাদের বাড়িতে হামলা হয়েছে, তাদেরকে ধরে পুলিশে দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো তো ঘটেছে। ঠিক সেই জায়গাটায় এই যে ফয়সালকে কারা ডানার নিচে রেখে অন্তত ওই ঘটনা পর্যন্ত নিয়ে এসেছে, তদন্তের জায়গা এই জায়গাটায় বিস্তৃত হবে কিনা আমরা জানি না। এখন পর্যন্ত আমার ধারণা যে ওসমান হাদির হত্যাকাণ্ডটাকে কেন্দ্র করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। ওসমান হাদির ভাই তিনি যখন কাউকে কাউকে অভিযুক্ত করে তার অভিযোগের তীরটা নিক্ষেপ করছেন, তখন আমি দেখছি তীরটা কোন দিকে যায়, যেদিকে গেলে আমার রাজনৈতিক সুবিধা হবে আমি তার কথা বলছি, আর যেদিকে গেলে আমি আমার পছন্দের দিকে যাচ্ছে কিনা, আমার পছন্দের কোনো পোলের দিকে যদি যায় সঙ্গে সঙ্গে বলছি যে এটি সঠিক না, আমি চাইছি অন্য দিকে যাক। এই ওসমান হাদির ভাই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বেশ কতগুলো সুযোগ সুবিধা নিয়েছেন। প্রশ্ন হলো এই যে সময় এসে তিনি জামাতের আমিরের একজন ব্যক্তিগত সহকারী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুললেন, আজকের সময়টা যদি আপনি বিবেচনা করেন তাহলে এই সময়ের তুলনায় কমফোর্টেবল টাইমটা ছিল তার অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তিনি এই অভিযোগটা তখন কেন করলেন না, আজকে এসে এই অভিযোগটা তিনি কেন করছেন? অর্থাৎ এই জায়গাটায় যে যেভাবে পারছে তিনি এটিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। আবার ওসমান হাদির বন্ধু বান্ধব যারা আছে, তার সহযোদ্ধা যারা আছে, তারা যে তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসছে অথবা যে তথ্যগুলো আমাদেরকে বিশ্বাস করতে বলছে, তার পেছনেও তাদেরও একটা নির্দিষ্ট রাজনীতি আছে। সব মিলিয়ে ওসমান হাদির হত্যাকাণ্ডের যে রহস্য, এই রহস্যটা নিরপেক্ষভাবে বাজারে আসবে, বিচারের মুখোমুখি হবে, এই ভরসা আমার নেই। কারণ ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে যে এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এর ভেতর থেকে অনেকে রাজনৈতিক সুবিধা নিতে চায়, এর ভেতর থেকে অনেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে, এবং এর ভেতর থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা আছে। আপনি ভারত তো নিশ্চয়ই জানা, আমি ওই জায়গাটা আসবো, ওই জায়গাটা আসছি। মমতা ব্যানার্জির প্রসঙ্গটা আসবে, তার আগে আমি বলি ওসমান হাদির হত্যাকাণ্ডটি একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে, উদ্দেশ্য থেকেই হত্যা। এই হত্যার সাথে এখানকার অনেকেই জড়িত আছে। তারা কারা? ক্রমশই নামগুলো বেরিয়ে আসছে। ওসমান হাদির ভাইয়ের যে অভিযোগ, এই অভিযোগটা আমি যে প্রশ্নটা তুললাম যে তিনি তার জন্য সবথেকে নিরাপদ যে সময়টা, কমফোর্টেবল যে টাইমটা ছিল, তখন তিনি কেন তোলেননি, আজকে কেন তুলছেন, এটি যেমন বলছি। আবার ওসমান হাদির পরিবার, তার স্ত্রী বিভিন্ন সময়ে যে ধরনের অসহায়তার কথা বলেছেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যে জানাজা হলো, সেই জানাজায় কেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গেলেন না? সরকারের কারা ছিল? যে খুনিদের কথা আমরা বলছি তারা কিভাবে সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেল? কারা সহযোগিতা করেছিল? আওয়ামী লীগের লোকজনের কথা বলার চেষ্টা করা হচ্ছে। অনেকে বিজেপিকেও অ্যাটাক করার চেষ্টা করছে। বিজেপি কার অধীনে ছিল? দেশটা তখন কে চালিয়েছেন? আপনি একটার পর একটা ঘটনা যদি সামনে নিয়ে আসেন, তাহলে আমি তো সব থেকে বড় অভিযোগ করব আমাদের ওই সময় যে সরকার আছে, যে সরকারটা ছিল সেই সরকারটাকে। এই কারণে অভিযুক্ত করব, একজন ফ্রিল্যান্স সাংবাদিক বিদেশে বসে তিনি একের পর এক ফেসবুক পোস্ট দিচ্ছেন, এখান থেকে সিএনজিতে উঠেছে খুনিরা, মোটরসাইকেল ওখানে রেখেছে, তিনি জানছেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানছে না? তো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো জানছে, গোয়েন্দা সংস্থাগুলো কি অমিত শাহ কন্ট্রোল করত নাকি জাহাঙ্গীর আলম চৌধুরীর অধীনে ছিল? তার অর্থ হলো আপনি ভারতের যে অভিযোগ, এই অভিযোগ আমি উড়িয়ে দেই না। ভারত তার বিভিন্ন জায়গায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালায়। আপনার মনে আছে কিছুদিন আগে কানাডাতে তারা খালিস্তান আন্দোলনের সাথে যুক্ত একজন শিখকে হত্যা করার পর ভারতের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছিল এবং সেটি নিয়ে তাদের মধ্যে যে সম্পর্কের পারদ অনেক নিচে নেমে এসেছিল। সুতরাং তাদের স্বার্থে যদি আঘাত লাগে, অন্তর্ঘাতমূলক তৎপরতা পরিচালনার ইতিহাস তাদের আছে। আমি তাদেরকে
অভিযোগের বাইরে রাখছি না, কিন্তু আমি প্রশ্ন তুলছি যে আপনার বাড়ির মধ্যে উঠানে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে তারা চলে গেল, আপনি কেন তাদেরকে ধরলেন না? এবং যথেষ্ট সময় এখানে ছিল, যখন একজন ফ্রিল্যান্স সাংবাদিক তিনি খুনিদের গতিবিধির কথা বলে দিচ্ছেন, সেই সময় আপনি সীমান্ত সিল করেননি কেন? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কেন তার জানাজায় অংশগ্রহণ করলেন না? এই বিষয়গুলো অবশ্যই যদি তদন্ত হয় নিরপেক্ষভাবে, অবশ্যই এই বিষয়গুলো সামনে আনতে হবে। মমতা ব্যানার্জির জায়গাটা আমি শেষ করে দেই। মমতা ব্যানার্জি হচ্ছে একজন স্ট্যান্ডবাজ রাজনীতিক। তিনি বিভিন্ন সময়, এটি প্রথম না, নানা সময়ে যখন আওয়ামী লীগ পাওয়ারে ছিল, তিনি আমাদের এপারের দিদির কাছ থেকে ওই টাঙ্গাইলের শাড়ি নিয়েছেন উপহার, ন্যাংরা আম উপহার নিয়েছেন, ইলিশ মাছ উপহার নিয়েছেন। তখন দিদির প্রতি তার কোনো ক্ষোভ বা ছিল না। আবার ঘটনাটি এতদিন পর তিনি এটি কেন ফাঁস করলেন? যখন পশ্চিমবঙ্গে তার রাজনীতি ক্রমশই ক্ষয়িষ্ণু হয়ে উঠছে, তিনি যখন এক ধরনের বিজেপির সাঁড়াশি আক্রমণের মুখে পড়েছেন, তখন তিনি এসে এই কথাটি বলছেন। তার অর্থ হচ্ছে যে তিনি এতদিন কেন বলেননি? তিনিও কি এর ভেতরে এই ঘোলা জলের মধ্যে মাছ শিকার করতে চাইছেন কিনা? কে কোন ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে এটা হয়তো রাজ্জাকি ভাই বলতে পারবেন বা আজ করতে পারবেন। আপনার কাছে কি মনে হয় আসলে পানি কে ঘোলা করছে, মাছ কে ধরতে চাইছে? আসলে আর প্রশ্ন আর করবেন কি, এইটার আলোকিত বলতে হবে। এইটা শরীফুজ্জামান যা বলছে পুরোটাই বলে দিছে। এখানে আমার বলার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, কারণ টোটালটা আপনি যত কথাই বলি বাইরের থেকে আমাদের লোক মুখে শোনা, পত্রিকায় প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় আসা, তার ভিত্তিতে আমাদের দুইটা কথা বলা, এর বাইরে তো কিছু না। ইনফ্যাক্ট আপনি বলেন বাংলাদেশে কেন, পৃথিবীর সব দেশেই ঘটনা একটা ঘটে যায়, ঘটনা যদি ঘটলো, ঘটার পর ঘটে যাওয়ার সাথে কারা জানে? যারা ঘটাইছে। অন্যরা তো তদন্ত করে বের করবে, কিন্তু যারা ঘটাইছে তারা জানে। কিন্তু যখন ঘটাইছে তখন হয়তো তারা চিন্তাই করে নাই যে এই ঘটনার এত বড় ইম্প্যাক্ট হবে। কারণ হাদি, যেটা সে বলে গেল যে হাদি একটা জেনারেশন তৈরি করছিল, এবং সেই জেনারেশনটা এরকম, হাদি ছিল আধিপত্যবাদী। এখন আধিপত্যবাদী বলতে সে কি মিন করছে সেটা আমরা সবাই জানি। পাশাপাশি হাদি কি করছে? ইনক্লাব মঞ্চ করছে। হাদি কিন্তু এনসিপিতে যোগ দেয় নাই, ইনক্লাব মঞ্চ করছে। ইনক্লাব মঞ্চ, এবং সে একটা জেনারেশন তার পক্ষে ছিল। এখন সেটাকে কোন শক্তি কখন কিভাবে নিতে পারে সেগুলো আমাদের বিবেচনার বিষয় থাকতে হবে। হাদির ঘটনা ঘটে যাওয়ার পর এটা রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে, নাকি তাকে যখন হত্যা করা হয় তখনই রাজনৈতিক উদ্দেশ্য ছিল? দুইটা ব্যাপার। কিন্তু যদি রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করে তাহলে তার উত্থানটা হয়তো পছন্দ হয়নি, এই কারণে তাকে হত্যা করা। আর যদি পরে রাজনৈতিক বিষয় বানানো হয় তাহলে সে মারা যাওয়ার পর সেটাকে ক্যাশ করা। দুইভাবেই সে রাজনৈতিক। এখন আসেন, সে যেহেতু ইনক্লাব মঞ্চ করে না, ইতিমধ্যে কিন্তু আপনার একটা পুলিশ রিপোর্ট হয়েছিল এই হাদি হত্যাকে নিয়ে, সেটা গত 15ই জানুয়ারি 2026 সাবমিট করা হয়েছিল। সেখানে নারাজি দেওয়া হয়েছে। ইনক্লাব মঞ্চের মহাসচিব না সাধারণ সম্পাদক যেই হোক, জুবের নাকি জুবের, সে বোধহয় এটাকে নারাজি দিছে। নারাজি দেওয়ার মানে হচ্ছে এই যে পুলিশ রিপোর্টে যে বয়ানটা দেওয়া হয়েছে আমি তাটা এগ্রি করি না। এই তো এগ্রি না করার মানে হচ্ছে পুলিশ তো সেখানে একটা ঘটনার বিবরণ দিছে। তাইলে এটা রাজি না হওয়ার মানে এর বাইরে আর একটা ঘটনা আছে। সেই ঘটনা নিশ্চয়ই সে জানে। এই ঘটনাটা ঘটনা না মানে হচ্ছে আমার আর একটা ঘটনা জানতে হবে। তা না হলে পুলিশ যে ঘটনা দিয়ে বলবে সেটাই চূড়ান্ত। কিন্তু যেহেতু নারাজি দেওয়া হয়েছে, তাহলে এটা একটা সোর্স যে কি ঘটছিল, এটা একটা সোর্স যে আপনি নারাজি দিছেন, কেন দিলেন, এই ঘটনার আড়ালের ঘটনা কি। আবার আসেন ফয়সাল সাহেব, যে ফয়সাল আসামি যিনি হত্যাকারী বলা হয়, এটা সে বলে গেছে শরীফ ভাই যে তাকে ধরা হইল মেঘালয় থেকে ক্রস করে, তারপরে তাকে পশ্চিমবঙ্গে, দ্যাট ইজ কলকাতা পর্যন্ত নেওয়া হয়েছে। এখন তার আগে সে 2বার গ্রেপ্তার হয়েছে এবং জামিন পাইছে। সেটা সম্ভবত 5 আগস্টের পরে। 5 আগস্টের পরে একটা সেন্সিটিভ ইস্যু। যিনি গ্রেপ্তার হইলেন তাকে বলা হয় যে মানে পরাজিত শক্তি যেটা ছিল 5 আগস্টের সেই ঘরানার। তাহলে সে জামিন পাইছে, তাকে আওয়ামী ঘরানার কোনো লয়ার জামিন করার নাই।
কারণ আওয়ামী ঘরানার লয়ার যারা দাঁড়াইলেই জামিন হবে তারা সেখানে নাই তখন দেশে, তাইলে তার জামিন করানো হয়েছে। যারা জামিন করানো হয়েছে সে যদি শুধু প্রফেশনাল দায়িত্বে কইরা থাকেন সেটা এক কথা, আর যদি সে তো আর্মস সহ তার বিরুদ্ধে আর্মসের মামলা ছিল, সেই অবস্থায় যদি তারপরেও সে জামিন পেয়ে যায়, সেখানে তো বুঝতে হবে তাহলে কি এই জামিনের পিছনে, কারণ সে একটা ক্ষমতাধর আসামি বোঝা যায়। কেননা উনি যে একজন জার্নালিস্টের কথা বলল, সে ধারাবাহিক বিবরণ দিতেছে এখান থেকে মোটরসাইকেলে কিল করার পর ওই মোটরসাইকেল থুইয়া সিএনজি তুটলো, তারপরে জীব রক্ষিত ছিল, এইভাবে গিয়ে উঠছে, তাহলে বোঝা যায় তাকেও এই মামলার সাথে সম্পৃক্ত করা দরকার। কারণ এত বড় বয়ান সে কীভাবে জানলো, তার গতিবিধি পর্যন্ত সে জানছে। আমরা যেমন লাস্ট সিন অলওয়েজ যে একজন হত্যাকারীর সাথে লাস্টে কাকে দেখা গেছে, যে অমুকরে দেখা গেছে, আসামি না পারলে তার জিজ্ঞাসাবাদ করা হয়। এটা কেন? এটা পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যেমন দেখবেন যে আমেরিকান সোলজার কোন কোন দেশ আশ্রয় দিচ্ছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু ইরান হামলা করতেছে। কেন করতেছে? যে তুই আশ্রয় দিবি কেন? আমি বলছি এটা একটা ক্রিমিনাল থিওরি। তাই সেক্ষেত্রে সেই ফয়সাল সাহেবের আসামি কিন্তু ধরা পড়ছে, ধরার পর কিন্তু আমরা আজও তাকে ফেরত আনতে পারি নাই। চেষ্টা চলছে, কূটনৈতিক না ঠিক আছে, আমরা আনতে পারি নাই। না আনতে পাইরা আমরা এই জিনিসটা আনার চেষ্টা চলছিল, আমরা সে জায়গায় সীমিত ছিলাম। কিন্তু এই বিষয়টাকে চট করে আলোচনায় নিয়ে আসলো পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী। উনি সম্প্রতি বললেন হাদি হত্যার বিষয়, হাদি হত্যার যে আসামি, ওনার কাছ থেকে আমরা জানলাম মেঘালয় থেকে ঢুকে তারপরে পশ্চিমবঙ্গ, তখন নাকি ভারতের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করেছেন এবং ফোন করে এমন কথাও বলেছেন যে এইটার বিষয়টা বেশি বাইরে যেতে না যায় খবরটা, এরকম এই ধরনের। এখন প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাকাণ্ডে ভারতকে জড়ায়ে ফেললেন ভারতের মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু জড়াই নেই। ভারতের সাবেক একটা মুখ্যমন্ত্রী জড়ায়ে ফেলছে এবং সেই আসামিটা এখন ভারতেই আছে এবং সম্ভবত পশ্চিমবঙ্গেই আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা কি জড়াবো? তার আগে তো তার দেশের লোকই তাকে জড়ায়ে দিল। এখন যে প্রশ্নটা আসে, আপনি কি তাহলে জড়াইতেন না, এইদেরকে জড়াতেন না যদি আপনি নির্বাচনে জয়লাভ করতেন? কারণ আপনি তো অনেক আগের থেকেই জানেন, তখন তো বলেননি। নির্বাচনে জয়লাভ করেন নাই কারণের পরে যদি বলে থাকেন, তাহলে কি আমরা ধরে নিব যে রাজনীতির যে থিওরি, যে কোনো গভর্নমেন্টকে আনস্টেবল করা, আপনি কি আনস্টেবল পার্ট হিসেবে দেখতেছেন এটাকে? মানে আপনার যে পশ্চিমবঙ্গের সরকার, তাকে আনস্টেবল করা আপনার লক্ষ্য কিনা? যদি আনস্টেবল করার লক্ষ্য না হয়, যদি আমাদেরকে কোঅপারেট করার লক্ষ্য হয়, তাহলে তো আপনি আরও আগে এটা বলতে পারতেন, 1 নম্বর। 2 নম্বর, আপনি কি কখনো আমার এখানে যে প্রত্যাবর্তন চুক্তি, আসামি ফেরত দেওয়ার যে চুক্তি আছে, সেই মোতাবেক আপনি কি কখনো কোনো কথা বলছিলেন? আপনার ওই তখন ভারতের মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কি কোনো পদক্ষেপ নিছিলেন? আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করেছিলেন? করেননি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে যেই হত্যাটা নিয়ে আমরা আসি, আমরা একটা রিপোর্ট দিছি, সেই রিপোর্টটায় আমরা খুশি না, আমরা নারাজি দিছি। এখন আপনার আসামি আনার চেষ্টা আমরা করতেছি, আনলে জট খুলবে হয়তোবা। কিন্তু আপনি এখন এই মুহূর্তে আমার কাছে এই কথা বলা, মানে একটা বললেন বাংলাদেশে উত্তাল হয়ে যাবে। তাহলে আপনাকে উত্তাল করাটা উদ্দেশ্য কিনা? আপনি বললে উত্তাল হয়ে যাবে, কথাটার মানে কি? আপনার দেশে উত্তাল হয়ে যাবে। আপনি যদি সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাহলে তো বহু আগেই আপনার স্টেপ নেওয়া উচিত ছিল যে বাংলাদেশের সাথে যে চুক্তি আছে, সেই চুক্তি মোতাবেক আসামিটাকে দিয়ে দেওয়া হোক। সেটা তো, সেই স্টেপটা আপনি তখন নেননি। এখনও আপনি বলতেছেন অমিত শাহ কী বলছে সেটা বলেননি, বললে পরে উত্তাল হয়ে যাবে। মানে এটাকে আমরা কীভাবে নিব? আসলে আমাদের এই আঞ্চলিক রাজনীতি বলেন, আমার দেশের রাজনীতি বলেন, আমরা সব জায়গায় না আস্থাহীনতার জায়গায়। শরীফ ভাই যেটা বলছিলেন যে মমতা ব্যানার্জির স্ট্যান্ডবাজি, এটা কি সেরকম? আমি তো স্ট্যান্ডবাজি কথাটা তুমি বলছিনি তো, একই কথাটা আমি রিপিট না করে আমি একই জিনিস বললাম যে আপনি তখন বললেন না কেন, বা আমার যে চুক্তি মোতাবেক ফেরত দেওয়ার কথা আসামি, সেটাও তো আপনি স্টেপ নিতে পারতেন। আমরা তো এইসব বিষয়ে আপনার মুখ থেকে কোনো কথা শুনিই নাই, এখন শুনতেছি। এখন যেমন আমার এখানে শুনতেছি যে জামাতের আমির সাহেবের একজন পিএসের নাম পাওয়া গেছে। সেটা কোত্থেকে? ওমর হাদি তার বড় ভাইয়ের কি ফেসবুকে স্ট্যাটাস থেকে তার নাম পাওয়া গেছে। এই পাশাপাশি এই বার্তাও আছে যে ঢাকা 8 আসন যেটা ছিল, সেইখানে সে নির্বাচনের প্রস্তুতি নিতেছিল এবং তার যে একটা জোয়ার হইতেছিল আমরা দেখতেছিলাম, সেখানে অনেকেই সন্দিহান হয়ে গেছে। কথিত আছে এরকমও যে 2 দল তাকে টানাটানি করতেছিল যে কে তাকে গিয়ে নমিনেশন দিবে। বাট ওটা তো ইনফ্যাক্ট মির্জা আব্বাস সাহেবের সিট।
মির্জা আব্বাস সাহেবের সিট। এবং তারপর যখন এই টানাটানি একটা কথিত, আমরা দালিলিকভাবে বলতে পারবো না, কথিত যখন এটা ছিল, কোনো প্রমাণ নেই হ্যাঁ আসলে। প্রমাণ নেই, কিন্তু কথিত ছিল। তা কথিত থাকলে তখন তীর দিয়ে দিল মির্জা আব্বাসের দিকে। উনি নাম বলেন না, আমি বললাম, এবং মির্জা আব্বাস সাহেব তাকে দেখতে গেছিলেন। যত কথাই বলেন, মির্জা আব্বাস সাহেব তো কাজটা ভালো করছেন, যে একটা লোক হত্যা হয়েছে আমি দেখতে গেছি, কিন্তু আপনার তাকে দেখতে তো দেনই নেই, উপরন্তু যাচ্ছে তাই ব্যবহার করে তারাই দিচ্ছেন। তাহলে আজকে সেদিন যে মির্জা আব্বাসরে আপনারা ইয়ে করতে চাইছিলেন, সেই জায়গাটায় কি আপনারা থাকতে পারলেন? আজকে তো মির্জা আব্বাস ব্যক্তির চেয়ে তো মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও তো এটাকে ডাইমেনশন চেঞ্জ করে দিলেন, প্লাস জামাতের আমিরের নাম আসলো। তার মানে কি, এটা একটা নতুন দ্বার, অনেকগুলো ডাইমেনশন ওপেন হয়েছে। সুতরাং এটা তদন্ত করা আরও সময় সাপেক্ষ হয়ে গেল, এবং এটা একটা জটিল জায়গায় চলে গেল। কারণ আপনি এতগুলো ডাইমেনশন, জামাতের আমিরের ইয়ে পাওয়া গেল, ওমর হাদির বড় ভাইয়ের স্ট্যাটাস, এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, সব কিছু যদি আপনি মিলান, তাহলে বিষয়টা খুব জটিল একটা জায়গায় আমরা চলে গেলাম। আমার কাছে মনে হয় এটা চলতে থাকুক, তদন্ত চলুক, আমাদেরকে সামনের দিকে যাওয়া দরকার। আমরা সামনের দিকে কিভাবে যাব? জি।